বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে উত্তেজনার আমরা কথা বলছি, সেই উত্তেজনাটা আসলে অনেকটাই জাতীয় পার্টিকে ঘিরে, সেই জায়গাটি থেকেই আমি শুরু করতে চাই। তবে এই যে আসলে বিচারকদের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে, সেটিও একটু আপনার কাছে জানতে চাই। ব্যক্তিগতভাবে আপনি পেশায় একজন ব্যারিস্টার, এতে করে আসলে আদৌ আমাদের বিচার ব্যবস্থার এক ধরনের আসলে উন্নতি হবে কিনা, কিংবা বিচার ব্যবস্থায় আসলে আমরা যে এক ধরনের দলীয়করণ দেখেছি, সেখান থেকে আদৌ আমরা বেরিয়ে আসতে পারবো কি না? বিচার বিভাগের বাজেট খুব কম, মৎস্য এবং পশু মন্ত্রণালয় যে বাজেট পায় তার থেকেও কম পায়। বিচারকের সংখ্যা খুবই কম, যেটা আমাদের দরকার 10,000 বিচারক, আমাদের আছে মাত্র অ্যাক্টিভ বিচারক মনে হয় 1600। আমাদের দরকার 3 থেকে 400 সুপ্রিম কোর্টের বিচারপতি, আমাদের আছে মাত্র 100+ বা 120 সুপ্রিম কোর্টের বিচারপতি। তো এর মধ্যে 116 এখানে বলা ছিল যে সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, পদোন্নতি, এই সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে মহামান্য রাষ্ট্রপতি করবেন। এটা ছিল রাষ্ট্রপতির এখতিয়ার। আবার আর্টিকেল 48-এ বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি 2টি কাজ বাদে বাকি সমস্ত কাজ প্রাইম মিনিস্টারের কনসালটেশনে করবেন, এবং প্রাইম মিনিস্টার যা বলবেন তাই উনি শুনতে বাধ্য। দুটো বাদে, একটা হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট আর একটা হচ্ছে চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট। তার মানে কোনো জেলার ডিস্ট্রিক্ট জাজ নিয়োগ করতে গেলে রাষ্ট্রপতি এটা আসলে প্রাইম মিনিস্টারের পরামর্শেই করতেন সাংবিধানিকভাবে। তো সেটা আবার মাজদার হোসেন রায়ের পরিপন্থী, কারণ মাজদার হোসেন রায়ে যে 12টি বিধি বলা ছিল তার মধ্যে বলা ছিল সুপ্রিম কোর্টে একটি আলাদা সচিবালয় হবে, সেই সচিবালয়ের মধ্যে এই সমস্ত নিয়োগ পদায়নের কাজগুলো হবে, পদোন্নতির কাজগুলো হবে, এবং ল মিনিস্ট্রি একটা পোস্ট ব্যাক হিসেবে কাজ করবে, ল মিনিস্ট্রির কাছে জাস্ট জিনিসটা জানানো হবে। তো সেটা এতদিন পরে হতে যাচ্ছে, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। কিন্তু আমরা তো মনে করি বিচারপতি নিয়োগে দলীয়করণ হয়ে গেছে ব্যাপকভাবে, এই আমলেও হয়ে গেছে অলরেডি। তো এই বিচারপতি বা এই বিচারক বা এই কাঠামো থাকলে, ব্যক্তিটা তো ইম্পর্টেন্ট আসলে। আমাদের মোস্তফা কামাল ছিলেন, উনি তো এই কাঠামোতেই মাজদার হোসেন রায় দিয়ে দিয়েছিলেন। তো গ্রেট জাজ যারা, তারা কখনো ওই কাঠামোকে অতিক্রম করেই যেতে পারে। মোস্তফা কামাল সাহেবের মতো জাজমেন্ট তো আমরা দেখিনি। এখন যেটি আমাদের দরকার, আর্টিকেল 94-এ বলা আছে সুপ্রিম কোর্ট স্বাধীনভাবে কাজ করবে, আর্টিকেল 115-এ বলা আছে অধস্তন আদালত স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু স্বাধীনতা আসলে ব্যক্তির স্বাধীনতা অনুভব করতে হবে। আমরা কিন্তু বিচারকদের কাছ থেকে আশা করি যে তারা নর্মাল পলিটিশিয়ানদের মতো কথা বলবেন না, কাজ করবেন না, তোয়াজ করবেন না, তোষামত করবেন না। আওয়ামী লীগের আমলে এটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছিল, কোনো সন্দেহ নাই। এরপরে আওয়ামী লীগের পরে ন্যাচারালি আমরা একটা ট্রানজিশনাল ফেজে আছি। এই ট্রানজিশনাল ফেজে বিচার বিভাগ কিন্তু সাহস দেখাতে পারেনি। হাত করা কেন পড়ানো হলো, এই কথাটা প্রশ্ন দেওয়ার সাহস কোনো বিচারকের নাই। কেন হাত করানো বলা হচ্ছে, কেন ডিম মারা হচ্ছে আমার কোর্টে বা আমার প্রেমিজে। অনেকেই কোর্টে বলছেন পলিটিক্যাল মামলা শুনবো না, তুচ্ছ মামলা, জামিন হওয়া উচিত ছিল, 1 বছর ধরে জামিন হচ্ছে না। তাহলে বিচার বিভাগ স্বাধীন কোথায় হলো? কিন্তু সেই স্বাধীনতাটা তো আসলে আমরা 2025-এ এসে আশা করছিলাম। মাসুদ কামাল, শুরুতে যে একটি কথা বলছিলাম যে সরকারের পছন্দ মতন আদেশ দেওয়া হতো আসলে বিচারকদের কাছে, এবং বিচারকরা সেই অনুযায়ী কাজ করতেন। সেই জায়গাটি থেকে আসলে বদলি, বরখাস্ত, নানান রকম হয়রানি শিকার, এমনকি মুক্তি কিভাবে মিলবে একজন আসামির, সেটিও দেখা যেত যে সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্ত আসতো। এখন আসলে বিচার বিভাগে যারা কর্মকর্তা আছেন, তাদের এই ঝামেলাটা থেকে আসলে আদৌ মুক্তি মিলবে কিনা? শুনেন, বিষয়টা হলো জানেন, ঘটনা তো ঘটে একটা দুইটা, ওই একটা দুইটা ঘটনায় কিন্তু বাকি সবাইকে একটা শিক্ষা দিয়ে দেয়, একটা ইঙ্গিত দিয়ে দেয়। আগের গভর্নমেন্টের আমলে সরকারের ইচ্ছা মতো সব কিছু হতো। আচ্ছা, আপনাকে একটা কথা বললাম, যদি পরিবারের যিনি কর্তা, শীর্ষ কর্তা যিনি আছে, উনি যদি অনিয়ম করেন, উনি যদি এমন কিছু করেন যা নাকি পরিবারের অন্য অন্য মেম্বাররা বুঝতে না পারে, সন্দেহ থাকে, তাহলে উনি কিভাবে অন্যদের কাছ থেকে খুব ফেয়ার একটা অ্যাটিচিউড, ফেয়ার একটা আচরণ আশা করতে পারবেন? ডক্টর ইউনূস তো ওরা নিজের মামলাগুলো উঠাই নিচ্ছেন, নিচ্ছেন না, নির্ভয়াদের দিকে উঠাই নিচ্ছেন। তো এটা দিয়ে উনি অন্য অন্য বিচারকদেরকে কি দিচ্ছেন? ওনার যে 666 কোটি টাকার যে রায়টা, এই বিচারক দিছে, পরে আর রায় লিখতে তারা বিব্রত বোধ করে ওই বিচারক। কারণ সরকার পাল্টে গেছে। উনি তো বলতে পারতেন যে আমার প্রত্যেকটা মামলা আইনগতভাবে যাক। ওনার আইনজীবী ছিল, আদালত ছিল, উনি যদি বলতেন এটা যে আমি কোনো ধরনের এখানে কোনো ধরনের ফেভার চাচ্ছি না, আইনগতভাবে সব অগ্রসর হোক, যা হবে হবে। হলো না কেন? আগে তো 2 দিন পরে পরে উনি যাইতেন আদালতে, এখন তো যান না একবারও। কেন?
উনি কি প্রধান উপদেষ্টা হওয়ার পরে উনি কি রাতারাতি চেঞ্জ হয়ে গেছেন? ঘটনাটা কি বুঝান? উনি যদি নিজের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারতেন, সবার ক্ষেত্রে প্রয়োগ হতো। আর উনি যখন প্রয়োগ করতে পারেন নাই, তখন অন্যরাও প্রয়োগ করতে দেন নাই। বিচারকরা বুঝছে যে আগে যেভাবে চলছি এখন আর সেভাবেই চলতে হবে, যেহেতু ওনার জন্য চলতে হচ্ছে, অন্যদের জন্য চলতে হবে। এটাই হচ্ছে ভাই, আপনাকে আগে এক্সাম্পলটা ক্রিয়েট করতে হবে। কারণ আপনি এক্সাম্পল ক্রিয়েট করবেন না, আপনি আশা করবেন অথবা বলবেন যে সবাই এটা করো, এটা হয় না রে ভাই। যে কারণে মাথার থেকে একদম বটম পর্যন্ত সব জায়গায় একই জিনিস হতে থাকবে, এটাই হবে। কিন্তু এই যে নিয়ন্ত্রণটা আসলে সুপ্রিম কোর্টের হাতে ফিরলো, কিন্তু সুপ্রিম কোর্টও কি তাহলে আসলে সেই যে যাদের কথা আপনি বলছেন সেখান থেকেই পরিচালিত হবে? শুনেন, মাত্র তো ফিরলো, তাই না? ফিরলো, এখন এটা আরো দিন যাক। এখানে মানে আগে তো মনে করেন নিয়মও ছিল না, এখন নিয়মটা ফিরলো যেহেতু, এখন দেখা যাক কি হয়। আমি মনে করি এর সুফল কিছু না কিছু হবে, দেখা যাক কি হয়। এটা এত আর্লি আমার কমেন্ট করা ঠিক হবে না, তবে আমার মনে হয় যে এটা পজিটিভ কিছু হলো। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে বিচারকদের হাতে এক ধরনের নিয়ন্ত্রণের কথা আমরা বলছি, সেখানে দীর্ঘদিন আপনিও আসলে আইন পেশার সাথেই জড়িত আছেন। 2025-এর প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে যদি আমি আপনাকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, আপনি আসলে কোনো ধরনের সরকারি প্রভাব ছাড়া সব কাজ করতে পারছেন কিনা, এখন যারা বিচারক আছেন বা এখন তাদের আসলে এই যে পরিবর্তনটা আসলো, তারা করতে পারবেন বলে কি আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুডিশিয়ারির সাথে আমার সম্পর্ক 21 বছর। 2004 সালে আমি বার কমপ্লিট করে কাজ শুরু করি সুপ্রিম কোর্টে, এবং আজকে 2025-এ 21 বছর। আমার যদি 21 বছর আগেকার কথা আপনি জিজ্ঞেস করেন, সেই সময় জুডিশিয়ারিকে আজকের জুডিশিয়ারির সঙ্গে তুলনা করলে আকাশ আর পাতাল মনে হবে। সেই সময় জুডিশিয়ারিতে ইন্ডিপেন্ডেন্স বলেন, মর্যাদা বলেন, ফেয়ারনেস বলেন, নিউট্রালিটি বলেন, আজকের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। আমরা চোখের সামনে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে দেখলাম। শুরু হলো, আমরা দেখলাম কিছু কোর্ট আইনমন্ত্রীর ছেলে গেলে, কিছু কোর্ট আইনমন্ত্রীর চেম্বারের কেউ গেলে, প্রথম দিকের কথা বলছি, 9, 10, 11 সালের কথা, এক্সট্রা ফেভার দেওয়া শুরু করলেন। আমরা দেখলাম চিফ জাস্টিসের ছেলে, চিফ জাস্টিস থাকা অবস্থায় তার 2 ছেলে, আমি নাম বলবো না কারোরই, তারা প্র্যাকটিস করা শুরু করলেন এবং তারা এক একটা কোর্টে ফেভার নেওয়া শুরু করলেন। ভেরি ইন্টারেস্টিং। এই দুটো ছেলেকে কিন্তু আমি গত 5-6 বছর আর কোর্টে দেখছি না। বাবাও জুডিশিয়ারি থেকে চলে গেছেন কয়েক বছর আগে, ছেলেরাও কিন্তু চলে গেছে জুডিশিয়ারি থেকে, তাদেরকে আর দেখা যায় না। কিন্তু ওই যে পতন শুরু হলো, স্খলন শুরু হলো, সেটা আস্তে 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 আপনি দেখেন 5 অগস্টের পর আমরা কি দেখলাম? মব গিয়ে জুডিশিয়ারির কন্ট্রোল নিল, কিছু বিচারককে সরিয়ে দিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি ওই বিচারকদের পক্ষে ওকালতি করছি কিনা? না, আমি বিচারকদের পক্ষে ওকালতি করছি না। আপনি যদি ডিউ প্রসেস অফ ল ফলো করতেন, তাদের বিরুদ্ধে আপনার যে অ্যালিগেশনগুলো আছে সেটা প্রপার ফোরামে জমা দিতেন, সেটা প্রপার ইনভেস্টিগেশন হতো, সেই যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তারা সেই ইনভেস্টিগেশনের জবাব দেওয়ার সুযোগ পেতেন, এবং সেই ইনভেস্টিগেশন অনুযায়ী যদি তাদের দোষী সাব্যস্ত করা যেত একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরামের মাধ্যমে, এবং সেই সাজা তারা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম দ্বারা যেটা নির্ধারিত হবে সেটা পেতেন, তাহলে আজকে আমরা এটা নিয়ে কোনো আলাপ করতাম না। আমি একটা অদ্ভুত ট্রেন্ড আজকাল লক্ষ্য করি। যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করেছিলাম, ডেফিনেটলি শামীম, একই সময় আমরা দুজন শুরু করি, শামীমের মনে থাকবে, একটা মোশন যখন আমরা একটা মামলা যখন প্রথম ফাইল করি, রুল স্টে হয় বা রুল বেইল হয়, তখন কিন্তু সাধারণত ডিএজি এজিরা কোনো কথা বলেন না। অ্যাটলিস্ট রুল দেওয়ার আগে তো ডিএজি এজি কোনো কথাই বলতে পারবে না, অ্যাজ পার সুপ্রিম কোর্ট রুলস তারা কথাই বলতে পারবে না। কিন্তু এখন আমরা দেখি ভিন্ন চিত্র। জজ সাহেবরা ডিএজির দিকে তাকান, এজির দিকে তাকান, এবং তারা ভেহেমেন্টলি অপোজ করেন, তারা শক্ত ভাষায় এটার প্রতিবাদ করেন, এমনকি পলিটিক্যাল আর্গুমেন্ট ডিএজি এজি কোর্টে দেয়। এটা আমরা কোনোদিন দেখি নাই। অ্যাটলিস্ট আমি আমার জীবনের শুরুর দিকে 2015 সাল 16 সাল পর্যন্ত আমি রেগুলার প্র্যাকটিস করছি, এতটা তো আমরা এরকম দেখি নাই। জুডিশিয়ারির সেই কি। তবে আমি একটা আশার জায়গা দেখি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি যিনি হয়েছেন, তিনি বাংলাদেশের জুডিশিয়ারিতে এই মুহূর্তে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি। আমি ওনার যে ফ্যামিলি লিগেসি, ওনার যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এই সকল কিছুর বিবেচনায় আমি যদি কোনো একটা জায়গায় আশা রাখতে
পারি সেটা আমাদের চিফ জাস্টিসের উপরে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আসলে আমরা সবাই রাখতে চাই, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এক ধরনের ইনফ্লুয়েন্স আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, যে কথা আপনিও বলছিলেন, কে পছন্দের কে অপছন্দের সেইভাবে আসলে এই সব পুরো চক্রটাকে সাজানো হচ্ছিল। এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কতখানি? আমাদের সময় লাগবে। দেখুন তনি, আমরা তো দুষ্ট চক্রটা একদিনে করি নাই। তারপরে শুরু হলো কিরকম, তখনও ব্যারিস্টার রফিকুল হক স্যার বেঁচে আছেন, তখন তারপরে শুরু হলো কোন কোর্টে কোন পন্থী লয়ারদেরকে নিলে আপনি সুবিধা পাবেন। এইটা আমি বলছি 14, 15, 16 সালের কথা। ওই কোর্টে আওয়ামী লীগের অমুককে নিলে ফেভার হবে, ওই কোর্টে আওয়ামী লীগের তমুককে নিলে ফেভার হবে। এখন এগুলো সব কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। সো জুডিশিয়ারির যেই ক্ষতিটা হয়েছে, এবং বিশেষ করে এস.কে. সিনহাকে সরিয়ে দেওয়ার পরে যেই ক্ষতিটা জুডিশিয়ারির হয়েছে, সেটা আনবিলিভেবল, এবং এইটা রিকভার করতে, রিগেইন করতে ডেফিনেটলি আপনাকে সময় দিতে হবে। তবে 116 অনুচ্ছেদ নিয়ে আমি সংসদেও কথা বলেছি। আর্টিকেল 22 যেটা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে কথা বলে, সেইটার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক 116। কারণ 116তে আপনি রাষ্ট্রপতির সাথে পরামর্শ ছাড়া, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে বদলি, পদায়ন, নিয়োগ এগুলো করবে লোয়ার জুডিশিয়ারির, আর রাষ্ট্রপতি তার আগে পরামর্শ করবে প্রধানমন্ত্রীর সঙ্গে। সুতরাং এক্সিকিউটিভের ডিরেক্ট ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই লোয়ার জুডিশিয়ারির পদায়ন, বদলি, পদোন্নতি হওয়া সম্ভব ছিল না। এখন যেহেতু এটা কেবলমাত্র সুপ্রিম কোর্টের হাতে এসছে, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আমাদের যেই পিছিয়ে যাওয়াটা হয়েছিল সেখান থেকে আমরা হয়তো বা করতে পারবো। এই যে পরিবর্তনের কথা আমরা বলছি, কি আসলে আমরা নানান ভাবে অনেক কিছু সংস্কারের কথা বলছি, সেই সব সংস্কার তো আসলে গিয়ে নির্বাচনে গিয়ে ঠেকছে। আজকেও আসলে প্রধান উপদেষ্টা বেশ কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, এর আগে বিএনপির মতো, জামায়াত এবং এনসিপির সাথে আলোচনা হয়েছে। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে বাধা দেবে। এই বাধা বা এই উত্তেজনার কথা যেটা শুরুতেই বলছিলাম মাসুদ কামাল, সেই উত্তেজনাটা আমরা দেখলাম যে জাতীয় পার্টির সাথে এক ধরনের সংঘর্ষ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে এক ধরনের সংঘর্ষ থেকে শুরু হলো, এবং নুরুল হক নূরকে আসলে যথেষ্ট সেই জায়গাটি থেকে তাকে আসলে যেভাবে মারা হয়েছে সেই দৃশ্যটাও আমরা দেখেছি। কি মনে করছেন আসলে এখানে কারা তাহলে নির্বাচনটাকে বাধা দিতে চাইছে, কারা নির্বাচনকে পিছিয়ে দিতে? শুধুমাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলেই কি নির্বাচনকে পিছিয়ে দেওয়া সম্ভব? আমি আপনার উত্তরটাতে আসবো, আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জিপিএ ইস্পাতমিত্র রাজখান থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাতমিত্র রাজখান দেখছেন, যারা মাসুদ কামাল প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আমরা আসলে যে রাজনৈতিক উত্তেজনা দেখলাম গত কিছুদিন ধরে, এবং সেই পরিস্থিতিতে এক ধরনের মব সৃষ্টির কালচার আবার ফিরে আসতে দেখেছি আমরা, এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে কি তাহলে আসলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব বা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব? শুনেন, জাতীয় পার্টিকে ঠেকানোর মাধ্যমে আওয়ামী লীগকে ঠেকানো, এই যে থিওরিটা, এই থিওরিটা আসলে বলার জন্য বলা, বলতে যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নাকি পুনর্বাসিত হবে, এটাও বলার জন্য বলা। আওয়ামী লীগের লোকের জাতীয় পার্টিতে আসবে, এসে জয়েন করবে, আর করলেও জাতীয় পার্টি এখন নিবে নাকি? আওয়ামী লীগের একটা বড় লিডারকে জাতীয় পার্টি নিতে পারবে? তখন তারা তো আরেক বিপদে পড়বে। তো এটা হয় না। আসলে ভয়টা অন্য জায়গায়। ভয়টা হলো গিয়ে ওনারা এখন ভয় পাচ্ছেন, যে বইয়ের ভিত্তি আছে কিনা আমি জানি না, ওনারা ভয় পাচ্ছেন যদি জাতীয় পার্টি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের যেটা বিশাল ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক থেকে যদি কিছু ভোট জাতীয় পার্টি পায়, তাহলে যারা এখন অলরেডি প্রধান বিরোধী দল হবেন বলে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে ফেলাইছেন, ওনাদের কি হবে? ওনার তখন তো তৃতীয় স্থান ছাড়া কোনো আর জায়গা নাই। আর এনসিপি সেটা তো এমনিই নাই, ওটা আল্লাহ বাদ দেন, ওটা আমি গুণার মধ্যে ধরি না মোটামুটি। তাহলে এখন এই যে ভয়টা, আবার বিএনপিও কিন্তু এই জিনিসটাকে এনজয় করতেছে কীভাবে? ধরেন বিএনপি লিডার আমার পাশে আছে, তারা এনজয় করতেছে এইভাবে, ওনারাও মনে করতেছে যে জামাতকে আমাদের চেনা হয়ে গেছে, জামাত যে কী করতে পারে এটা আমরা বুঝে ফেলাইছি। কাজে যদি জাতীয় পার্টি আসে তাও তো একটা মোটামুটি লিবারেল একটা দল আসবে, তো তারা যদি আসুক, অসুবিধাটা কি? তারা কিন্তু বলে না মুখে কিছু, আবার এনজয় করে, দেখি না কি হয়। এই হলো গিয়ে ভাই রাজনীতিটা চলছে এখন জাতীয় পার্টি আসলে সবার জন্য একটা আতঙ্ক। কিন্তু আওয়ামী লীগ কি বলছে যে আমার সব ভোট জাতীয় পার্টিকে দাও? বলে নাই তো, তাও তো বলে নাই, কিন্তু বলে নাই তাতেই এই ভয় পেয়ে গেছে। আবার এই 1 বছর পরে এসে হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন উঠলো? আচ্ছা, যদি আপনি জাতীয় পার্টিকে বলেন স্বৈরাচারের দোষর, তাহলে তো আরো 14 দল আছে, ওদেরকে বলেন। তাহলে সচিবালয়ের সমস্ত সচিবদের বলেন, সমস্ত জয়েন্ট সেক্রেটারিকে বলেন, এডিশনাল সেক্রেটারি, সবাই তো আওয়ামী লীগের দোষ ছিল। আওয়ামী লীগের দোষ ছিল নাকি? এই দেশে একটা সময় এমন ছিল, রাস্তা হাঁটে গেলে ওই 10 জন লোকের সঙ্গে ধাক্কা খাইতেন, ওই 10 জনের মধ্যে 11 জনই আওয়ামী লীগ করে ছিল তো এই সময়। তো ওই বাস্তবতাকে অস্বীকার করতে পারবে?
আজকে যারা বড় বড় কথা বলে তারা আওয়ামী লীগের ছায়াতলে ছিল না? সবাই ছিল। এখন যারা বিপ্লবী হয়ে গেছে সবাই ছিল আওয়ামী লীগের সঙ্গে, ছিল তো। এখন যারা বড় বিপ্লবী, তো এইটা হলো কি আমাদের মানে জাতীয় চরিত্র, যে হুট করে মানে ভাবখানা এরকম যে আমি যে কি কি করছি এটা পৃথিবীর আর কেউ দেখে নাই, কিন্তু এটা যে সবাই দেখছে এটা তারা ভুলে যায় চট করে। এই যে এনসিপির যারা মূল নেতা, এরা আগে ছাত্রলীগ করতো না? এই যে জামাতের যে শিবিরের লিডারগুলো, এরা আগে ছাত্রলীগ করতো না? ছাত্রদলের সভাপতি একবার একটা কথা বলছিল যে গত 15 বছরে ছাত্র শিবিরের যে কমিটিগুলো ছিল ঢাকা ইউনিভার্সিটির, এই কমিটিতে কে কে ছিল আমি একটু তালিকাটা দেখতে চাই। দিক তালিকা। আমি তো আশঙ্কা করি যে ছাত্রলীগের হইয়া যারা সবচেয়ে বেশি টর্চার করছে তাদের মধ্যে অনেকেই ছাত্র শিবির করতো। তারা এটা ইন্টেনশনালি করছে যে ছাত্রলীগের ইমেজ নষ্ট করার জন্য অথবা ছাত্রলীগের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তারা এগুলো করছে। তাহলে তখন ওইটা আপনি ধরবেন না? আবার এই যে জাতীয় পার্টিকে ঘিরে সামনের নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের সমীকরণও আসলে সামনে অনেকে আনার চেষ্টা করছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি বলেছেন যে জাতীয় পার্টিকে এখন রক্ষা করার দায়িত্ব বিএনপির। সেটি কেন মনে করছেন আপনারা? বিএনপির নৌকায় ভর দিয়ে আসলে কোনোভাবে এই যাত্রায় পার হতে চাইছেন? এটার আগে পিছিয়ে আমি অনেক কিছু বলেছি, শুধু ওই লাইনটা কোট করা হয়েছে, এই জন্য একটা ভুল মেসেজ গেছে। আমি বলেছিলাম গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির, কয়েকটা কারণে। বাংলাদেশে বা পৃথিবীতে অনেক ধরনের ফোবিয়া আছে। ইসলামোফোবিয়া এক ধরনের ফোবিয়া, ক্লাস্টোফোবিয়া এক ধরনের ফোবিয়া, 11 ফোবিয়া নামেও একটা ফোবিয়া আছে। আর এখন বাংলাদেশে যেসব দলের ভোট কম তারা অনেকেই একটা আওয়ামী লীগ রিটার্নোফোবিয়ায় ভুগছে, যে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন ওই রাখালের বাঘের গল্পের মতো আওয়ামী লীগ আসছে এটা বলে কিন্তু অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু ভাঙা হয়েছে, অনেক কিছু আগুন দেওয়া হয়েছে, অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অনেকে জেলে নেওয়া হয়েছে। নাও আমার বক্তব্য ছিল বিএনপির দুটো ক্যাশ আছে, বড় ক্যাশ। একটা হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আরটা হচ্ছে তারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে। এখন বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নাই, কিন্তু লার্জেস্ট দল অ্যাট দ্য মোমেন্ট, ভিজিবল লার্জেস্ট দল। তাদের সামনেই যদি মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, তারা যদি কিছু না বলে, তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে তারা কিছুটা প্রশ্নবিদ্ধ হবেই এক সময় না এক সময়। সেরকম তারা সামনের ভোটে ক্ষমতায় যাবে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, আর একটা একটা করে দল ব্যান হচ্ছে। সেই ব্যান হওয়া নিয়ে তারা কোনো মন্তব্য করছে না। বিএনপির মন্তব্য তো এসছে, আপনারা তো দীর্ঘদিন আওয়ামী লীগকে সহায়তা করেছেন সেটি সবাই বলছে, এবং বিএনপি এটিও বলেছে যে ফ্যাসিবাদকে সহায়তা যারা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয়। না, প্রোটেকশন কথা বলছি না, প্রোটেকশনটা আমাদের কারণে না, প্রোটেকশনটা বিএনপির স্বার্থে প্রয়োজন হবে। বিএনপি প্রোটেকশন না দিলে এটা তাদের ব্যাপার। মানে বিএনপির কি এখন জাতীয় পার্টিকে দরকার? আমার ওই বক্তব্যটা মোটেও বিএনপির করুণা প্রার্থনার বক্তব্য না, কোনোভাবেই না। আমি একটা ন্যারেটিভস দিয়েছিলাম, বিএনপি যদি আমাদেরকে ব্যান করা হয়, এরপরে যে ভোটটা হবে এই ভোটে বিএনপি ব্যান্ডেড ঘাটতে হবে ম্যাসিভলি। আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নেই, ভোট করার দরকার কি? আপনি একটা কাগজে লিখে দেন বিএনপি এত সিট, জামাত এত সিট, আর এনসিপি এত সিট, ডক্টর ইউনূস সাইন করে গেজেট করে দেবে। আপনার লক্ষ কোটি টাকা খরচ করতে হবে না ভোটের পিছনে। ওটা আর একটা ভোটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এবং 14 সাল আরও খারাপভাবে রিপিট হবে, চরমভাবে। 14 সাল যখন রিপিট হবে, সেরকম একটা গভর্নমেন্ট যখন বিএনপি ফর্ম করবে, এই গভর্নমেন্ট আস্তে আস্তে অথরিটেরিয়ানের দিকে যাবে। 5 বছর থাকতে পারবে না, দেশে আন্দোলন হবে। সে আন্দোলন দমনে একসময় পুলিশকে গুলি করার নির্দেশ দিতে হবে, একসময় গুম হবে, একদম সাইকেলের মতো, এগুলো অঙ্কের মতো হবে। জাতীয় পার্টিকে নিয়ে আসলে যখন এই মব সৃষ্টি হয়েছে সেই সময় আসলে আপনাদের কোনো বক্তব্য আমরা কি পেয়েছি? নূরকে যখন যেভাবে মারা হলো সেই সব কিছু অবশ্যই অনেক বক্তব্য দিয়েছি। একতরফা ইলেকশন অথরিটিয়ান সরকারের দিকেই দেশকে নিয়ে যাবে, তাতে জামাতের কোনো ক্ষতি হবে না। জামাতের স্টেক ছোট, বিএনপির ক্ষতি হবে, কারণ বিএনপি দেশটা চালাতে হবে, ম্যান্ডেটটা বিএনপির লাগবে। সেকেন্ড যে কথা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট দিয়ে দিতে পারে, আওয়ামী লীগ অন্য দলকে ভোট দিয়েছে এমন কোনো নজির কিন্তু নাই। একটা পত্রপত্র ছিল 86 সালের দিকে, আমাদের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন শামসুল হক চৌধুরী, উনি ঠিক আওয়ামী লীগ করতেন না কিন্তু সাহসী ছিলেন। তখন শেখ হাসিনা সবাই তার আন্ডারে ভোট দাও, সুপ্রিম কোর্টে উনি অনেক অবিসংবাদিত নেতা ছিলেন আমাদের। নাও এই ধরনের একটা ফোবিয়া থেকে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে, জাতীয় পার্টিকে ব্যান করার কোনো লিগ্যাল গ্রাউন্ড নাই। ফোবিয়াটা কাদের বেশি? ফোবিয়াটা যাদের ভোট কম তাদের বেশি। আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না। জাতীয় পার্টিকে মানে ব্যান করো, নাহলে তার আওয়ামী লীগ ভোট দিয়ে দিবে। আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির মার্কা নিয়ে ভোট দেবে, এটা কখনো সম্ভব যে আওয়ামী লীগের লোকজন মানে জাতীয় পার্টির মার্কা নিয়ে ভোট করবে? কখনোই সম্ভব না। নাও জাতীয় পার্টি 91-তে 35টা আসন পেয়েছে, 31টা আসন পেয়েছে 2096-তে। এককভাবে ভোট করে, এগুলো সব একক ভোট, কিন্তু এককভাবে ভোট করে 16টা আসন পেয়েছে 2001 সালে। তার আগে আনোয়ার হোসেন মঞ্জু দল ভেঙেছিল, তারপরে 16টা আসন পেয়েছে।
সেই আওয়ামী লীগকে ভালো আসন পেতে কারো ভর করাও লাগবে না, সেই জাতীয় পার্টিকে। কিন্তু কেউ কেউ হয়তো ভাবছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে, যদি ভোটে হয় তাহলে তোমার সমস্যা কি? তাহলে এই যে আমি শেষ করে দিচ্ছি, এই যে আপনি ভোটে প্রধান বিরোধী দল হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছেন ব্যান করে, এইটার সাথে একটা স্বৈরাচারী অ্যাটিটিউড, ফ্যাসিস্ট অ্যাটিটিউড কি কোনো পার্থক্য আছে? আমি তো কোনো পার্থক্য দেখি না। কিন্তু শামীম ভাই, এই অভিযোগটাও তো সত্যি যে আপনারা আসলে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিলেন এবং আমির ডামির যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের একটা বড় ভূমিকা ছিল। আমরা ভোটে অংশগ্রহণ করেছি, এটা সত্য। ভোটে অংশগ্রহণ করার জন্য তো একটা দল ব্যান হতে পারে না। দেখুন, গত আন্দোলনের পরপরই কিন্তু আওয়ামী লীগ দৃশ্যমান না, টোটালি পালিয়ে গেছে। জাতীয় পার্টি কিন্তু পালায়নি, একজনও পালায়নি। কেন পালায়নি? জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি। আসবো আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে দরকার এখন সবচাইতে বেশি? দেখুন, এটা এক একজন এক একভাবে বলতে পারেন। জাতীয় পার্টি 2018 সালে যখন সংসদে ছিল প্রধান বিরোধী দল হিসেবে, সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন, জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না। আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি, জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি। কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আওয়ামী লীগের চেয়ে কয়েক গুণ বেশি, জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের। তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন, তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যে আমি বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে। তো যাই হোক, এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান করবেন কি করবেন না, সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না। একটা আইন থাকতে হবে, দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে। সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন, সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে। আমার বক্তব্য খুব পরিষ্কার। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন এই যে কাগজ আর কলম, এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা একটা করলাম, কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। ফর এক্সাম্পল, পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা সুদ্ধা নিয়ে নিয়েছিল, কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। সো মানুষের মন থেকে মুছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন করো, পারলে করো, তুমি কোনো অসুবিধা নাই। আপনি ওরা বলেন তো তন্নি, 300 আসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত? আর যদি প্রার্থী কাউকে দিত, তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো, আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না। আরও পারতো না যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল। যদি এইটা আমরা সকলে মিলে, ইউনূস সরকার যদি এটা প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক, এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে। এই যে জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে, এরকম একটা যে শঙ্কার কথা সবাই বলছে, সেটাকে বিএনপি কিভাবে দেখছে? তাহলে আপনি গ্যারান্টি দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন, তারা প্রাণ বাঁচাতে, যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে আওয়ামী লীগ জামাতে গিয়ে জয়েন দিয়েছে? দেখেন নাই আপনারা নিউজ? আমরা তো দেখছি। কিন্তু আবার এই যে সবাই এক একবার এক এক সময় নিজে, এবং আমি একটা কথা একটু বলি তন্নি, এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। জামাতের নেতা কর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে, এটা তো গুপ্ত রাজনীতি যারা করে
তাদেরকে দিয়ে তো আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না। এই জায়গাটাতে মাসুদ কামাল, যদি আসলে নানানভাবে অনেকে বলার চেষ্টা করছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন, যদিও এই মুহূর্তে জাতীয় পার্টির ভবিষ্যৎ হয়তো অনেকটাই তারা অন্ধকার দেখছেন, কিন্তু আবার সেই জাতীয় পার্টিকে ঘিরেই সামনে নির্বাচনের সমীকরণটা পাল্টে যাওয়ার এক ধরনের বড় সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কতখানি দেখছেন আপনি? জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার কারা দেখছেন আমি জানি না, মানে সবাইকে যদি অন্ধকার দেখেন তো সমস্যা, কারণ এগুলো তো পলিটিক্যাল পার্টি ভাই, পলিটিক্যাল পার্টি না। যেমন সবচেয়ে পাওয়ারফুল পার্টি কী মনে হয়েছিল এবার? এনসিপি। তাকে সরকার সাপোর্ট করতেছে, যখন তারা ঢাকার বাইরে কোথাও যায় তাদেরকে নানা ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে, মানে আর্মি দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। তো কী হয়েছে? তারা কি জনগণের মন জয় করতে পারছে? জনগণের মনে তারা জায়গা নিতে পারছে? জায়গায় নিতে পারতো তাহলে তাদের এত প্রোটেকশন লাগতো না তো। জাতীয় পার্টির লিডাররা যেখানেই যাক এদের সঙ্গে কি ওরকম প্রোটেকশন আছে? নেই তো। তো আপনি পলিটিক্যাল পার্টি কোনটার ভবিষ্যৎ অন্ধকার কোনটা উজ্জ্বল এটা কিন্তু আপনি বলতে পারবেন না এই মুহূর্তে বসে, কারণ তারা কি করছে, কি কাজ করবে তার উপর নির্ভর করবে। যেমন আমি নিজেই কিন্তু এই গত বছরের 5ই আগস্টের পরে আমি কিন্তু মানে স্টুডেন্টদের পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎটা আমি খুবই আশাবাদী ছিলাম, কিন্তু তো আমার তো হতাশাতে খুব একটা সময় লাগে নাই, অনেকের লাগে নাই। আবার জাতীয় পার্টির গত 15 বছর ভূমিকা আমি খুবই হতাশ ছিলাম, আমার কাছে ভালোই লাগতো না, এবং একটা কথা তো আমি ভুলতেই পারি না। আমার কাছে মানে রীতিমতো আমার কাছে মানে আঘাতপূর্ণ মনে হয়েছিল যে যখন জিএম কাদের ইন্ডিয়া থেকে এসে বললেন অনেক কথা হয়েছে, ওরা অনুমতি না দিলে বলতে পারবো না, আমি পুরো হতাশ হয়ে গেছি। এটা কী বলে একজন পলিটিক্যাল লিডার? তো ওই হতাশা ওই দিন ছিল, ওই আচরণটার কারণে ছিল। এরপর আরেকটা আচরণের জন্য আরেক ধরনের রিয়াকশন থাকবে আমার, এটাই কিন্তু স্বাভাবিক না। মানুষও কিন্তু একটা দলকে এভাবেই চিনে যে দলটা একটা কথা বলছে, এই কথাতে আমি খুব সমালোচনা করলাম, আর একটা কাজ করছে এই কাজটা আমি সমর্থন করলাম। তো আগামীতে নির্বাচনের সময় কি হবে, নির্বাচনের সময় জনগণের সামনে কোন পার্টি কি এজেন্ডা নিয়ে যাবে, এটা দেখেই কিন্তু মানুষ ভোটটা দিবে। কিন্তু আবার অতীতের যে ভুলগুলো আসলে হয়েছে সেই ভুলগুলো তো আসলে মানুষের দীর্ঘদিন মনে থাকবে। সেই জায়গাটি থেকে আসলে জাতীয় পার্টি হয় না, বলুন তো আপনি পৃথিবীতে একটা দল দেখা যায় কোনো ভুল হয় নাই? নিশ্চয়ই জাতীয় পার্টি আসলে কতখানি নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, কিংবা জাতীয় পার্টি আসলে এই নির্বাচনী সমীকরণে নিজেদেরকে ঠিক কোন জায়গাটিতে রাখতে চায়, এই জায়গাটিতে আমি আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জি প্রতিষ্পাত মৃত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি প্রতিষ্পাত মৃত রাজখান দেখছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যে ভুলগুলো আসলে অতীতে জাতীয় পার্টি করেছে, কিংবা আওয়ামী লীগের সাথে থাকবার মতো আসলে যে অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধে আছে, সেখান থেকে আসলে জাতীয় পার্টি বেরিয়ে আসতে পারবে, নাকি রাজনৈতিক বিশ্লেষকরা আসলে যেটি মন্তব্য করছেন যে জাতীয় পার্টির সামনে ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার, সেই পথেই হাঁটবে? আমি মনে করি জাতীয় পার্টি গত 1 বছর অত্যন্ত সাহসিকতার সাথে সঠিক রাজনীতি করেছে। জিএম কাদের অত্যন্ত সাহসিকতার সাথে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, এই সরকারের সমালোচনা প্রথম উনি করেন, এবং আর অনেক কিছু নতুন তত্ত্ব উনি প্রথম দেন, যেটা 1 বছর 6 মাস পরে কিন্তু প্রমাণিত হচ্ছে সত্য। কিন্তু জিএম কাদের কথা আপনি যখন বললেন, আপনাদেরকে দীর্ঘ সময় আসলে বিরোধী দলীয় এক ধরনের তকমা নিতে হয়েছে যে আপনারা গৃহপালিত বিরোধী দল, সেই তকমাগুলো থেকেও তো বেরিয়ে আসার প্রয়োজন আছে। আচ্ছা, মনে করেন সামনের ইলেকশনে আওয়ামী লীগ নাই, মনে করেন জামাত ইসলামী বিরোধী দল হলো, জামাত ইসলামী কি বিরোধী দল হবে বিএনপি থাকা অবস্থায়? মানে ওই 14-18 থেকে বেটার কিছু হবে? কোনো চান্স নাই। তারা একসাথে আন্দোলন করেছে, একসাথে জোট করেছে 8-এ, একসাথে জোট করেছে 18-এ, একসাথে জোট করেছে ইনফরমালি 2001-এ, কিন্তু এখন যদি বিরোধী দলের জামাত যায় ওই একই গৃহপালিতই হবে। গৃহপালিত হবে না, কিন্তু অন্যরকম হবে, ইফেক্টিভ হবে না, আগেরটারই রিপিট হবে। আমরা যেটা অনুভব করছি, কেউ কেউ এটাও বলছে যে 3টা ইলেকশন বিতর্কিত হয়েছে, এখন সামনের 3টে ইলেকশন বিতর্কিত হবে, কোনো সমস্যা নেই। এটা তো রাজনীতির ভাষা হতে পারে, এটা আবেগের ভাষা হতে পারে। জাতীয় পার্টি তার জনগণের হৃদয়ে আছে, জনগণ জাতীয় পার্টিকে রক্ষা করবে, আগেও করেছে। 91 সালে করেছে না, দরজা ভেঙে ডিসির কলার ধরে উঠিয়েছে 91 সালে রংপুর গাইবান্ধায়, যখন এরশাদের নমিনেশন বাতিলের জন্য পায়তারা করা হয়েছিল। 2000 সালে যখন এরশাদ স্যারের নমিনেশন বাতিল হয়ে গেল, সাথে সাথে 111 হয়ে গেল, জাতীয় পার্টি নেমে গেল। তো জাতীয় পার্টির সাথে জনগণের একটা অংশ আছে, বিশাল অংশ আছে। বাকি যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা এবং এই যে ফোবিয়া থেকে বলা হচ্ছে। আমরা মনে করি আওয়ামী লীগ ফিরে আসবে যদি এই সরকার ব্যর্থ হয়, যদি সামনের সরকার ব্যর্থ হয়। সবাই যদি ব্যর্থ হয় তখন তো মানুষ একসময় বলবে আওয়ামী লীগ আসুক। শ্রীলঙ্কা ফিরে আসছে না, নেপালে 17টা গভর্নমেন্ট আসছে, 18 নম্বর গভর্নমেন্ট চাচ্ছে সবাই রাজতন্ত্র, 18তম। একজন কিং ছিল, কিং চার্লস ইংল্যান্ডের, তার বাবাকে ক্রমওয়েল মাথা কেটে দিয়েছিল সবার সামনে জনসম্মুখে। তো তাকে পালিয়ে চলে যেতে হয়েছিল ডেনমার্ক, 7 বছর চীনে এক্সাইলে ছিলেন।
7 বছর পর উনি ফিরে আসছেন আমি এবং একদম রাজার ছোট করে বেশে। একটু আপনার কাছে আরেকটা উত্তর নিতে চাই শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের আসলে নিজেদের দলীয় সক্ষমতা কতখানি আছে অন্য কোনো দলের উপরে ভর না করে ফিরে আসবার? দেখুন, সক্ষমতা তো একটা আপেক্ষিক বিষয়, এক সময় কম ছিল, এটা আমি অস্বীকার করব না। আওয়ামী লীগের আমলে আমাদের দল প্রস্ফুটিত হতে পারেনি, জনগণ আমাদেরকে আওয়ামী লীগের সাথে অঙ্গীভূত মনে করত, অনেকেই মনে করতো আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকাল এমপিরাও আমাদেরকে কোনোভাবেই দল করতে দিত না, আমরা দেখেছি। কিন্তু এখন আমরা মানুষের কাছে যেতে পারছি, মেসেজ দিতে পারছি, ট্রু রাজনীতি দিতে পারছি, এবং সংগঠনও আমাদের আস্তে আস্তে শক্তিশালী হবে। আমাদের সাংগঠনিক ক্ষমতা অনেক শক্তিশালী, এটা আমরা বলবো না, কিন্তু ওই যে বললাম আমরা পালাইনি, একটি সিদ্ধান্ত আমাদের, পার্টি অফিস খোলা রেখেছি, পার্টি অফিস একদিনও বন্ধ ছিল না, এটা আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে। জাতীয় পার্টি নিষিদ্ধ, আওয়ামী লীগও যদি নিষিদ্ধ হয়, তাহলে গণতান্ত্রিক কিংবা অংশগ্রহণমূলক সামনে নির্বাচন কতখানি হতে যাচ্ছে সেই প্রশ্ন আসলে ওঠার এক ধরনের শঙ্কা থাকেই, এবং সেই শঙ্কাটা যদি থাকে তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থেকে যায় কিনা? শুনেন, জাতীয় পার্টিকে যদি এই যে এখন যে হুজুগটা উঠছে, যদি এই হুজুগের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে জামাত ইসলাম। কারণটা বলে তখন কেউ জানেন, তখন নির্বাচনটা, পুরো নির্বাচনী যে প্রক্রিয়াটা, এর লাগামটা থাকবে তার হাতে। এখন তারা নানা ধরনের আওয়াজ তুলছে, কিন্তু একবারও বলছে না আমি নির্বাচন বর্জন করবো, বলতেছে না। কিন্তু যেই জাতীয় পার্টি না থাকবে, তখন তারা যদি বলে বসে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে না রে ভাই। তখন বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? এই সরকার কাকে দিয়ে নির্বাচন করাবে? কিচ্ছু হবে না এটা। তাহলে এইটা মানে মূল লাভবান হবে জামাত ইসলাম এখানে। আর জামাত ইসলাম কি চাচ্ছে? জামাত ইসলাম চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য। কারণটা কি? কারণটা যেই না নির্বাচন হয়ে যাবে, সে তো ক্ষমতায় যেতে পারবে না ভাই, ক্ষমতা যাবে অন্য কোনো পার্টি। এখন তো সে নির্বাচনে বিজয়ী না হয়ে ক্ষমতা ভোগ করতেছে, তো এই ক্ষমতা তখন তারা ভোগ করতে পারবে না। তো এই যে জটল, এই জন্যই কিন্তু তারা এই জন্যই চাচ্ছে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করা যায় কিনা, এবং এটা ওদের একটা মূল দাবির মধ্যে পড়ে যাবে। দেখেন কয়দিন পর দেখেন না, আজকে আসলে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন প্রধান উপদেষ্টার সাথে, তারাও অনেকে বলেছেন যে তারাও আসলে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সহযোগিতার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধ দেখতে চান। কি বলেছে আমি জানি না, তারা কেন বলেছে তাও জানি না, কিন্তু এটা অর্থহীন দাবি ভাই। আমি আবার বলি আপনাকে, আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকেই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নয়, একদমই না, কোনোদিনও ছিলাম না। যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল 3 তারিখে, আমি 3 তারিখে বলছিলাম এই কাজটা আওয়ামী লীগ ঠিক করে না, আমরা এটা করতে পারে না। কারণ নিষিদ্ধ করে কখনো কাউকে নিশ্চিহ্ন করা যায় না। নিষিদ্ধ করতে পারে জনগণ, জনগণ যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সেই দল থাকে না, সেই দল ধীরে ধীরে হারিয়ে যায়। জনগণ প্রত্যাখ্যান না করলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দলকে নিষিদ্ধ করবে, অথবা সরকার নানা রকম ক্যারিকেচার করে একটা দুর্বল দলকে প্রধান বিরোধী দল বানাবে, যেটা 14 বছর জাতীয় পার্টিকে বানাইছিল। এতে যাকে বানায় সে ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় পার্টি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিএনপির প্রেমে পড়া। আর এদিকে আপনি যখন তাকে নিষিদ্ধ করবেন, সে আরো পাওয়ারফুল হবে। জামাত ইসলাম আগে চেয়ে পাওয়ারফুল হয়েছে না, এই কারণে হয়েছে। বিএনপি তো ঠেলতে অবস্থা এমন ছিল যে বিএনপি নাকি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমান যে বীরত্তম, তার বীরত্তম খেতাব কারে নিচ্ছে। জিয়াউর রহমান আইএসএর এজেন্ট বানাইতেছিল। বিএনপির কি ক্ষতি হয়েছে? জনগণের মধ্যে বিএনপির কোনো হয়েছে, অবস্থান কোনো জায়গায় কমছে? কমে না ভাই। এটা আপনি যত সরকার প্রশাসন যত একটা দলকে মানে আপনার করবে, নিপীড়ন করবে, তাকে ঠেলবে, দেয়ালের দিকে নিয়ে যাবে, তত সেই দল জনগণের মনে জায়গা করে নেবে। এটা ভাই ইতিহাস, এটা এখানে আমাদের দেশে না, পৃথিবীর সব দেশই। কোনো না কোনো ভাবে এই ঘটনাগুলো বুমেরাং হয়েও ফেরত আসার এক ধরনের সম্ভাবনা থেকে যায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে নির্বাচনের লাগামের কথা বলছিলেন মাসুদ কামাল, সেই নির্বাচনের লাগাম নিজেদের কাছে আনতে তাহলে বিএনপি এখন কি করবে? না দেখুন, বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল, এবং গত 16-17 বছর বিএনপি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে গেছে। বিএনপি চাইলে প্রধান বিরোধী দল হতে পারত, বিএনপি চাইলে আপোষ করে রাজনীতিতে আরেকটু বেটার থাকতে পারত, বিএনপি চাইলে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ জীবনে কারাগারে যেতে হতো না, সলিটারি কনফাইনমেন্টে যেতে হতো না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বয়সে বারংবার কোর্টে হাজিরা দেওয়া, জেলে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে যেতে হতো না। বিএনপির নেতাকর্মীরা যদি শিবিরের মতো হতো, তারা হয়তো আরেকটু বেটার থাকতো। ছাত্রলীগের সাথে মিলে গিয়ে যদি ছাত্রদল যুবদল চলতো, তাহলে হয়তো একটু বেটার থাকতো। কিন্তু বিএনপি তো কম্প্রোমাইজ করে নাই। বিএনপি 17 বছরে প্রমাণ করেছে, বারংবার বিএনপি প্রশ্ন করা হয়েছে এবার বিএনপি কি করবে, নির্বাচনের ট্রেন তো ছেড়ে চলে গেল, এবার আপনারা কি করবেন? এই প্রশ্নর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিয়ে, বয়ান তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভ মানুষকে
বিশ্বাস করিয়ে বিএনপি কিন্তু 17 বছর প্রবল প্রতাপে রাজনীতিতে ছিল। সুতরাং আমার মনে হয় না যে বিএনপি নিজেকে যদি ধ্বংস না করে, বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার। বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগ কম চেষ্টা করে নাই। বীরুত্তম খেতাব থেকে একজন সেক্টর কমান্ডার, একজন মানে রণাঙ্গনের যোদ্ধাকে আপনি বলেছেন পাকিস্তানের চর। আপনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠনে তকমা দিয়েছেন। আপনি বিভিন্ন সময়ে তাদের এক একজন মানে টকশো, তখন তো সবাই আওয়ামী লীগ করে, যেটা মাসুদ কামাল ভাই বলছিলেন 10 জনের সাথে ধাক্কা লাগলে 12 জনই আওয়ামী লীগ করে। অদ্ভুত অদ্ভুত সব বয়ান নিয়ে হাজির হতেন, লাভ হয় নাই, কিন্তু মানুষ বিশ্বাস করে নাই। মানুষ বিশ্বাস করছে বিএনপি যা বলে বিএনপি সেটা করে। বিএনপির উপর দিয়ে ঝড় যায়, ঝঞ্ঝা যায়, কারাগার হয়, গুম হয়, নখ তুলে ফেলে, আয়না ঘরে নিয়ে যায়। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র কাছাকাছি বয়সে সলিটারি কনফাইনমেন্টকে বেছে নেয়, কিন্তু বিএনপি আপোষ করে না। এটা মানুষের মজ্জার ভিতরে ঢুকে গেছে। সো এই জায়গা থেকে এখন খুব সহজে আপনি বের করতে পারবেন মনে হয় না। নির্বাচনের কোনো সমীকরণ নাই তন্নি, এখানে নির্বাচনের কোনো সমীকরণ নাই। দেখেন বিএনপি কি করবে এখন, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেয় বিএনপি ক্ষমতায় যাবে, মানুষ যদি ভোট না দেয় যাকে ভোট দেবে সে ক্ষমতায় যাবে। 1, 2 হলো আপনারা যদি মনে করেন যে বিএনপি কিছু আসন জামাতকে ছেড়ে দিয়ে, কিছু আসন এনসিপিকে ছেড়ে দিয়ে নির্বাচন করবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বিএনপি করবে না। এটা আমার মত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দ্যাট উইল বি দ্য রিপিটেশন অফ 14, 18 or 24। আমি সেটা মনে করি। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মাসুদ কামাল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো